এই দুষ্ট ছেলেটি তার এক্সকে বিয়ের আসর থেকে জোর করে তুলে আনে আর এক্সকে নিয়ে ও একটা অ্যাডভেঞ্চারে বের হয়ে যায়। গল্পটা তোমাদেরকে কখনো অনেক হাসাবে, আবার কখনো অনেক রোমান্টিক করে দিবে। তবে ড্রামার শেষে তোমরা সবাই অনেক ইমোশনাল হয়ে যাবে, চোখের পানি ধরে রাখতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামা এক্সপ্লেন করব তার নাম মিস্টার প্লাঙ্কটন। গল্পের শুরুতে আমরা দেখি প্রধান চরিত্র হেইজু বরফের মধ্যে পড়ে আছে। হেইজুর নাক থেকে রক্ত পড়ছে। তখনই আমাদের নায়িকা জেমি কাঁদতে কাঁদতে দৌড়ে আসতে থাকে আর বলতে থাকে, হেইজু তুই যদি আমাকে ছেড়ে যাস তাহলে আমি তোকে মেরে ফেলবো। হেইজু তখন বলে, না আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এরপর গল্প চলে আসে ফ্ল্যাশব্যাকে, যেখানে হেইজুর বাসায় বংশুক নামের এক মেয়ে আসে, কিন্তু হেইজু দরজা খোলে না। একটু পর সেখানে হেইজুর বন্ধু কারি আসে। কারির রুমের দরজা খুলে বংশুককে ভেতরে নিয়ে আসে, কিন্তু ওরা দেখে হেইজু রুমে নেই। বংশুক কারিকে বলে, এই বাড়িটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তাই এই বাড়িটা ভেঙে ফেলা হবে। হেইজুকে আমি অনেক দিন আগে থেকে বলছি এই বাসাটা ছেড়ে দিতে, আমার বাসায় শিফট হতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। যাই হোক, ও আসলে তুমি ওকে বলবে আমার বাসায় চলে যেতে। বংশুক চলে যাওয়ার পর হেইজু সোফার ভেতর থেকে বের হয়। মানে এতক্ষণ ধরে ও বংশুকের হাত থেকে বাঁচার জন্য এখানেই লুকিয়েছিল। কারি হেইজুকে বলে, বংশুক তোর কি হয়? হেইজু বলে, ও আমার সব কিছু। এরপর কারি ওকে বলে, এ বাসাটা তো ছাড়তে হবে, এখন কি করবি? হেইজু বলে, আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। আসলে এই বাসার সাথে হেইজুর অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই ও এই বাসাটা ছেড়ে যেতে চাচ্ছে না। এরপর কারি ওদের ওয়েবসাইট চেক করে দেখতে থাকে আজ ওদের কি কি কাজের অর্ডার এসেছে। হেইজু ও কারি মিলে মূলত একটা ইভেন্ট সেন্টার চালায়, মানে অন্যদের হয়ে ওরা দুজন ছোটোখাটো কাজ করে দেয়। তো কারি চেক করে দেখে এক পিচ্চি মেয়ে তার ভাইকে খুঁজে বের করার কথা বলছে। একজনের বাচ্চাকে স্কুলে বুলি করা হয়েছে, তাই সে পুলিশদের শিক্ষা দেওয়ার জন্য বলছে। এই টাইপের আরও অনেক কাজের অর্ডার এসেছে। হেইজু এসে কারিকে বলে, তোকে বলেছি না ওয়েবসাইটে নোটিশ লিখে দিবি যে আমরা হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে দেই না। এরপর দেখা যায় একটা মেয়ে হেইজুকে কল করতে থাকে, কিন্তু হেইজু কল রিসিভ করে না। আর একটু পরই ওই মেয়েটার বডিগার্ড এসে হেইজুর রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে। মেয়েটা এসেই হেইজুকে বলে, তুমি আমার ফোন ধরছো না কেন? হেইজু বলে, আমি আমার মর্জি মতো কাজ করি, আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোমার ফোন ধরিনি। মেয়েটা তখন হেইজুকে বলে, আমাকে আমার বিয়ের আসর থেকে কিডন্যাপ করতে হবে। আর এই কাজটা হেইজুরও খুব পছন্দ হয়, তাই ও এই কাজটা করতে রাজি হয়। কিন্তু কারি ওকে এই কাজটা করতে না করে, কারণ ওই মেয়েটার এক গ্যাংস্টারের সাথে বিয়ে হতে চলেছে। তবে হেইজু কারির কথা শুনে না। এরপর দেখা যায় আমাদের নায়িকা জেমি বিয়ের জন্য ডায়মন্ডের রিং কিনতে এসেছে। আসলে জেমির এক রাজকীয় পরিবারের ছেলের সাথে বিয়ে হতে চলেছে। তো সেখান থেকে বের হয়ে জেমি হাসপাতালে চলে আসে। আসলে জেমি 2 মাসের প্রেগন্যান্ট। এদিকে হেইজু চলে আসে ওই মেয়ের বিয়েতে। হেইজু এসেই ওই গ্যাংস্টারকে মেরে মেয়েটাকে নিয়ে বাইকে করে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর হেইজু তার সামনে সব কিছু ঘোলা দেখতে থাকে, আর একটু পরই হেইজুর বাইক অ্যাক্সিডেন্ট হয়। এরপর হেইজুকে আমরা হাসপাতালে দেখতে পাই। জ্ঞান ফেরার পর হেইজু কারিকে জিজ্ঞেস করে ওই মেয়ে বেঁচে আছে কিনা। কারি বলে, বেঁচে আছে মানে? ওই মেয়ে দেশ ছেড়ে পালানোর জন্য এয়ারপোর্টেও চলে গিয়েছে। একটু পর হেইজু ডাক্তারের সাথে কথা বলতে আসে। ডাক্তার হেইজুকে বলে, তোমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, তুমি বড়জোর 3 মাস বাঁচবে, আর এটা তুমি পরিবার থেকে পেয়েছো। হেইজু তখন বলে, আমি পরিবারের ভালোবাসা পাইনি, কিন্তু রোগ পেয়েছি, এটা তো আমার সাথে অবিচার হলো, তাই না? এদিকে জেমিকে ডাক্তার বলে, তুমি কখনো মা হতে পারবে না। এটা শুনে জেমি পাগলের মতো করতে থাকে, কারণ ওর ফিয়ন্সের পরিবারের সবাই জানে ও 2 মাসের প্রেগন্যান্ট। ডাক্তারের রুম থেকে বের হয়ে জেমি উদাস হয়ে হাঁটতে থাকে, আর ওই একই হাসপাতালে হেইজুও ছিল। হেইজু জেমিকে দেখে ওর পেছন পেছন আসতে থাকে।
একটু পর জেমি ফ্লোরে বসে কাঁদতে থাকে আর চিৎকার করে বলে 3 দিন পর আমার বিয়ে, বংশের উত্তরাধিকারকে আমার জন্ম দিতে হবে, কিন্তু এখন আমি কি করব। এরপর জেমি হাসপাতাল থেকে বের হয়ে যায়। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। জেমি বৃষ্টিতে ভিজে ভিজে যেতে নেয়। তখনই হেইজু জেমির হাতে ছাতা দিয়ে মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর হেইজুর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। হেইজুর তখন জেমির কথা মনে পড়তে থাকে। আসলে হেইজু ও জেমির আগের সম্পর্ক ছিল। ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো। জেমির মা জেমিকে ছোটবেলায় এতিমখানায় রেখে চলে গিয়েছে। ও কখনো মায়ের ভালোবাসা পায়নি। তাই জেমির একটাই স্বপ্ন ছিল, ও ওর বাচ্চাদেরকে অনেক ভালোবাসবে, একজন ভালো মা হবে, ওর একটা সুন্দর পরিবার হবে। আর হেইজু নিজেও একা একা বড় হয়েছে, এমনকি ও জানেও না ওর বাবাকে। তাই হেইজু মনে করত ওরা দুজন যেহেতু বাবা মায়ের আদর পায়নি, তাই ওরা কখনো ভালো বাবা মা হতে পারবে না। আর এটা নিয়েই ওর সঙ্গে জেমির ঝগড়া হয়, আর এরপরই ওদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। পরের দিন জেমি তার হবু শাশুড়ির কিচেনে আসে হেল্প করার জন্য। ওর শাশুড়ির নাম হচ্ছে হোজা। হোজা কোরিয়ার বিখ্যাত একজন শেফ, আর হোজা অনেক রাগী প্রকৃতির একজন মানুষ। কিচেনে জেমি ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না বলে হোজা ওকে অনেক বকাঝকা করতে থাকে। হোজার বকা খেয়ে জেমি ভয়ে হাতও কেটে ফেলে। তবে একটু পরে হোজা ওর কাটা স্থানে কাপড় পেঁচিয়ে দেয় আর বলে, তুমি এখন প্রেগনেন্ট, তাই তোমার আরও সাবধান হওয়া উচিত। মানে হোজা তার নাতির ব্যাপারে খুবই সিরিয়াস। অন্যদিকে হেইজু টিভি দেখছিল। টিভিতে বাবা আর ছেলের ভালোবাসা দেখে ও হাসতে থাকে আর কারিকে বলে, আজ থেকে ইরেন সেন্টার বন্ধ করে দিলাম। এ জায়গার সব জিনিসপত্র বিক্রি করে দিস। বিক্রি করে যে টাকা পাবি সে টাকায় তো স্যালারি হয়ে যাবে। কারি বলে, তুই কোথায় যাচ্ছিস? হেজু বলে, যে আমাকে এই পৃথিবীতে এনেছে তাকে খুঁজতে। এরপর জেমির বিয়ের দিন চলে আসে। জেমিকে খুব সুন্দর করে বউ সাজানো হয়। জেমি নিজেকে আয়নায় দেখে খুবই খুশি হয়। তখনই সেখানে হেইজু চলে আসে। জেমি হেইজুকে বলে, তুমি এখানে কেন এসেছো? হেইজু বলে, তোমাকে নিতে। আমি শিওর তুমি বিয়ে থেকে পালিয়ে যাবে, আর এটা করলে তো তোমার বদনাম হবে। তাই আমি তোমাকে কিডন্যাপ করব, সেটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু জেমি বলে, তুমি এখান থেকে না গেলে আমি গার্ডদের ডাকবো। হেজু বলে, তুমি কখনো মা হতে পারবে না, তাও মিথ্যা বলে কেন বিয়ে করছো? এটা একটা ক্রাইম। এটা শুনে জেমি চুপ হয়ে যায়। তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এক লোক জানতে পারে তার ক্যান্সার হয়েছে। তাই সে ডিসাইড করে কেমো নেওয়ার আগে সে তার স্পার্ম ফ্রিজ করে রাখবে। আর এর 2 বছর পর তার ক্যান্সার ভালো হয়ে যায়। আর তারপর কৃত্রিম প্রজননের মাধ্যমে সে এক ছেলে সন্তানের বাবা হয়। আর এই ছেলেটাই হচ্ছে হেইজু। হেইজুর বাবা ওকে খুবই ভালোবাসতো। কিন্তু একদিন হেইজুর বাবা মা জানতে পারে হেইজুর বাবার স্পার্ম ছিল 139 নাম্বার কন্টেনারে, কিন্তু ডাক্তাররা ভুল করে 137 নাম্বার কন্টেনার ব্যবহার করে ফেলে। মানে হেইজু হচ্ছে অন্য আরেকজনের সন্তান। আর এটা জানার পরেই হেইজু সেখান থেকেই চলে আসে। আর হেইজু এখন সেই হাসপাতালের ডাক্তারের কাছে আসে, যার ভুলের জন্য হেইজুকে তার বাবা মা ছাড়াই বড় হতে হয়েছে। হেইজু ডাক্তারকে তার বায়োলজিক্যাল ফাদারের ডিটেলস দিতে বলে। ডাক্তার রাজি না হলে ও ডাক্তারকে হুমকি দিতে থাকে। ভয় পেয়ে ডাক্তার হেইজুকে ওর বাবার ডিটেলস দিয়ে দেয়। আর এখান থেকে বের হয়ে হেইজু চলে আসে জেমির বিয়েতে। তো একটু পরেই সেখানে জেমির ফিয়ন্সে হেয়ং চলে আসে। হেইজু হেয়ংকে বলে, আমি জেমির বড় ভাইয়ের মতো। হেয়ং তখন বলে, জেমির ভাই মানে তো তুমি আমারও ভাই। জেমি তখন হেয়ংকে বলে, তুমি এখানে থাকো, আমি ওকে এগিয়ে দিয়ে আসছি। বাইরে আসলে হেইজু জেমিকে বলে, তুমি কি ওকে ভালোবাসো? জেমি বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। এমনকি ও ওর মাকে বিয়েতে রাজি করানোর জন্য মিথ্যেও বলেছে। ও বলেছে আমি ওর বাচ্চার মা হতে চলেছি। আর এই কথাটা শুনেই ওর মা আমাকে এই বাড়ির বউ বানাতে রাজি হয়েছে। এসব বলে জেমি চলে যেতে নেয়। তখনই হেইজু ওকে কাঁধে তুলে নেয়
আর তখন সিলিংয়ে আঘাত পেয়ে জেমি অজ্ঞান হয়ে যায়। আর এটা আবার জেমির সৎ শাশুড়ি দেখে ফেলে। হেজু জেমিকে নিয়ে অনেক দূরে চলে আসে। গাড়িতে জেমি ঢুলতে থাকে। তখন হেজু এক হাত দিয়ে ওকে ধরে রাখে। আর জেমির কপালের আঘাত দেখে ওর খুব খারাপ লাগে। এদিকে হেয়ং আর ওর পরিবারের সবাই ভাবতে থাকে জেমি পালিয়ে গিয়েছে। হেয়ং জেমির জন্য খুবই কান্নাকাটি করতে থাকে। একটু পরে সেখানে হেয়ংয়ের সৎমা আসে আর বলে জেমিকে কিডন্যাপ করা হয়েছে। এদিকে রাস্তায় গাড়ি থামিয়ে হেজু কিছু ডকুমেন্টস দেখতে থাকে। আসলে হেজু যে কন্টেনারে জন্মেছে সেখানে মোট 4 জন ডোনার স্পার্ম দিয়েছিল। আর তাদের সবার ডিটেলস ডাক্তার ওকে দিয়েছে। এখান থেকে হেজুকে ওর আসল বাবাকে খুঁজে বের করতে হবে। তখনই কারি হেজুকে কল করে আর বলে তুই কার সাথে আছিস। হেজু বলে যাকে কিডন্যাপ করেছি তার সাথেই রয়েছি। আর তখনই হেজু দেখতে পায় জেমি গাড়িতে নেই, তাই ও কারির কল কেটে দেয়। আর তখনই আমরা দেখি ওই গ্যাংস্টার তার দলবল নিয়ে হেজুর ইডেন সেন্টারে চলে এসেছে। আর সে কারিকে অনেক মারধর করেছে। আর সেই কারিকে দিয়ে হেজুর কাছে কল করিয়েছে। আর সে এখন ভাবতে থাকে হেজু তার ফিয়ন্সের সাথে রয়েছে। গ্যাংস্টার কারিকে বলে হেজুকে খুঁজে বের করতে, তা না হলে সে কারিকে মেরে ফেলবে। এদিকে জেমি পালাতে থাকে, তবে হেজু সেখানে চলে আসে। হেজুকে দেখে জেমি ধান খেতে ঢুকে পড়ে। হেজু জেমির পেছন পেছন দৌড়াতে থাকে। আর একটু পরই ও জেমিকে ধরে ফেলে। জেমি তখন অনেক কাঁদতে থাকে আর চিৎকার করে বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। হেজু তখন জেমিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে আর বলে আমি মরলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমার শাস্তি হবে, কিন্তু এখন আর কেঁদো না তুমি। এরপর জেমি ওর জামা জুতা ধুতে থাকে। তখন ওর হেয়ংয়ের কথা মনে পড়ে। একদিন রাতে হেয়ং এসে জেমিকে বিয়েতে পরার জন্য জুতা গিফট করে। জেমি বলে লোকে বলে জুতা গিফট করলে সেই মেয়ে বিয়ে থেকে পালিয়ে যায়। হেয়ং তখন বলে তুমি পালিয়ে যেখানেই যাবে আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। এটা শুনে জেমি খুব খুশি হয়ে যায় ও হেয়ংকে জড়িয়ে ধরে। হেয়ং তখন জেমিকে বলে বিয়ের পর আমরা দুজন খুব সুখে থাকব, আমাদের অনেক বাচ্চা হবে। এসব কথা ভেবে জেমি খুব কাঁদতে থাকে। আর তখনই ওর জুতা পানিতে পড়ে যায়। হেজু তখন সেটা তুলে দেয়। এরপর ওরা আবারও গাড়িতে করে যেতে থাকে। জেমি হেজুকে বলে আমরা কোথায় যাচ্ছি। হেজু বলে আমি আমার বাবাকে খুঁজতে যাচ্ছি আর আমি চাই আমার এই যাত্রায় তুমি পাশে থাকো। জেমি তখন বলে তুমি আমার ব্যাপারে এসব জানলে কি করে। হেজু বলে সেদিন হাসপাতালে আমিও ছিলাম। হাসপাতালে যখন তুমি কেঁদে কেঁদে ওসব কথা বলছিলে তখন আমি শুনে ফেলেছি। জেমি বলে বুঝতে পেরেছি, এখন গাড়ি থামাও, আমি ওয়াশরুমে যাব। তবে ওয়াশরুমে এসে জেমি জানালা দিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু হেজু ওকে ধরে ফেলে আর কোলে করে গাড়িতে এনে বসায়। এরপর হেজু জেমিকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য নিয়ে আসে। সেখানকার কর্মচারীর ফোন নিয়ে জেমি ট্রায়াল রুমে এসে হেয়ংকে ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয় ওরা এখন কোথায় রয়েছে। বের হওয়ার সময় হেজু জেমির ব্যাগ থেকে ফোন বের করতে থাকে আর বলে ফোন ফেরত দেওয়ার কথা কি তুমি ভুলে গিয়েছো নাকি। হেজু জেমির চালাকি ধরে ফেলায় ও খুব বিরক্ত হয়ে যায় আর হেজু হাসতে থাকে। রাতে হেয়ং জেমির মেসেজ দেখতে পায় আর তারপরই ও জেমিকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে হেজু জেমিকে নিয়ে এক লোকের রেস্টুরেন্টে আসে। ক্লিনিকের ডকুমেন্টস অনুযায়ী এই লোক ছিল ফার্স্ট ডোনার। তো ওই লোক ওদের জন্য খাবার নিয়ে আসে। তখন হেজু লোকটিকে বলে আপনার চুলে কিছু আটকে রয়েছে। এই বাহানা দিয়ে ও লোকটা চুল ছিঁড়ে নেয় ডিএনএ টেস্ট করার জন্য। খাওয়া শেষে টাকা দিতে গেলে হেজু দেখে ওর মানি ব্যাগ সাথে নেই। লোকটি বলে কোনো সমস্যা নেই, মনে করো আমার পক্ষ থেকে তোমাদেরকে ট্রিট দিয়েছি। হেজু তখন লোকটাকে বলে আজ রাতে ওদেরকে এখানে থাকতে দিতে। লোকটা সেটাতেও রাজি হয়ে যায়। ওরা দুজন একই রুমে ঘুমাতে আসে। হেজু ঘুমিয়ে পড়লে জেমি পালানোর ধান্দা করে। তখন হেজু ঘুমের ঘরে বলতে থাকে যেও না, আমাকে ছেড়ে প্লিজ যেও না। জেমি তখন আর যেতে পারে না। ও হেজুর হাতে হাত রেখে ওকে শান্ত করে। আর তখনই হেজুর ঘুম ভেঙে যায়। তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হেজু একটা পার্সেল নিয়ে বাইকে করে যাচ্ছিল।
হঠাৎই একটা গাড়ির সাথে ওর ধাক্কা লাগে আর ও নিচে পড়ে যায়। একটু পর গাড়ি থেকে একজন লোক বের হয়ে বলে, তুমি ঠিক আছো তো? হেজু তখন লোকটিকে দেখে এক নজরে তাকিয়ে থাকে। আসলে ইনি হচ্ছে হেজুর সেই পালিত বাবা। হেজু লক্ষ্য করে হেজুর বাবা এখন নতুন একটি বিয়ে করেছে আর তার এখন একটি মেয়েও রয়েছে। হেজু বুঝতে পারে এই মেয়েটাই 139 নাম্বার কন্টেনারে জন্ম নেওয়া বাচ্চাটা। হেজুর বাবা ছোটবেলায় হেজুকে যেই নামে ডাকতো সেই নামে ডাক দেয় আর তার নিজের কোম্পানির কার্ড দেয়, যেটার উপরে লেখা রয়েছে আই এম ইউর ফাদার, আর এটাই তার কোম্পানির নাম। হেজু তখন বলে, এটা আর আমার নাম নয়, আমার নাম হচ্ছে হেজু। আর হেজু ওর বাবাকে ওর ইডেন সেন্টারের একটা কার্ড দেয়। হেজুর বাবা চলে যাওয়ার পর আমরা দেখি হেজুর হাত থেকে রক্ত পড়ছে আর তখনই কেউ একজন ওর হাত ধরে। দৃশ্য বর্তমানে আসে। হেজু জেমিকে ধরে বিছানায় ফেলে দেয়। জেমি ভাবে হেজু ওকে কিস করবে, কিন্তু হেজু ওকে কিস না করে ওকে বেঁধে ফেলে। জেমি তো চিৎকার করতে থাকে আর হেজু হাসতে থাকে। একটু পর ডিএনএ টেস্ট করানোর জন্য এক লোক আসে। হেজু স্যাম্পল দিয়ে বলে তাড়াতাড়ি ম্যাচ করে তাকে জানাতে। এরপর হেজু ভেতরে আসতে নিলে দেখে রেস্টুরেন্টের মালিকের ছেলেরা সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। তারা বাবাকে না জানিয়ে রেস্টুরেন্ট বিক্রি করে দিতে চাচ্ছে। এদিকে জেমি হাতের বাঁধন খোলার ট্রাই করতে থাকে আর একসময় দড়ি ছিঁড়ে ও পড়ে যায়। আর তখনই সেখানে হেজু চলে আসে আর হেজু ওর এসব বাচ্চামি দেখে হাসতে থাকে। জেমি তখন হেজুকে বলে, তুমি আমাকে কিডন্যাপ করেছো, আমার শাশুড়িমা তোমাকে ঠিকই খুঁজে বের করবে। হেজু বলে তাকে মিথ্যা বলে তুমি যে ধোঁকা দিচ্ছ সেটার কি হবে। জেমি বলে, আমার জীবন, আমি যা খুশি তাই করব, তুমি কে বলার। হেজু বলে, তুমি যাকে আগে পাগলের মতো ভালোবাসতে আমি সেই মানুষটা। জেমি বলে, তুমি আমার সাথে ব্রেকআপ করেছো, আমি না। হেজু বলে, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, একবারও পেছনে ফিরে তাকাওনি। জেমি বলে, তাকালে তো আর তোমাকে ছেড়ে আসতে পারতাম না। এটা শুনে হেজু চুপ হয়ে জেমির দিকে তাকিয়ে থাকে আর জেমি তো লজ্জা পেয়ে শুয়ে পড়ে। এরপর জেমি হেজুর কথা ভাবতে থাকে। আসলে সেদিন জেমি এসে হেজুর হাত ধরে আর ও ওর রুমাল দিয়ে হেজুর হাত বেঁধে দেয়। পরের দিন হেজু জেমি যেখানে কাজ করে সেখানে চলে আসে আর জেমিকে বলে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? জেমি বলে, না। হেজু বলে, তাহলে তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাও। আর এখান থেকে ওদের দুজনের সম্পর্কও শুরু হয়েছিল। অন্যদিকে হেয়ুং আসে থানায় ও জেমির মিসিং রিপোর্ট করে। এরপর হেয়ুং জেমির ছবি ছাপিয়ে শহরের সব জায়গায় লাগিয়ে দেয় আর সবখানে জেমিকে খুঁজতে থাকে। পরের দিন দেখা যায় হেয়ুং যে জেমিকে জুতা দিয়েছিল সেটা ফেলে দেয় আর এর জন্য জেমি তো ওর উপর রাগ দেখাতে থাকে। তখনই সেখানে এক লোক আসে রেস্টুরেন্ট কেনার জন্য আর তখনই মালিকের ছেলেরা একে অপরের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝগড়া শুরু করে দেয়। হেজুও তখন সম্পত্তির ভাগ চায়। তখন মালিকের এক ছেলে বলে, তুই আবার কে? হেজু বলে, হতে পারে আমি তোমাদের বাবার আরেক সন্তান। আর তখনই মালিকের ছেলে হেজুকে ঘুষি মারে। হেজু তখন সবকটাকে সেই ধোলাই দেয়। যেই লোকটা রেস্টুরেন্ট কিনতে এসেছিল সে তখন এখান থেকে বের হয়ে যায়। বাইরে এসে লোকটি তার গাড়ির ওপর জেমির ছবি দেখতে পায় আর ছবিতে দেওয়া নাম্বারে তখন লোকটি কল করে। কল রিসিভ করে হেয়ুং। লোকটি হেয়ুংকে এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে দেয়। হেয়ুং তো ঘোড়ার মতো ছুটে আসতে থাকে। এদিকে রেস্টুরেন্টের মালিক এসে হেজুকে অপমান করে আর ওদের দুজনকেই রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। হেজু বলে, আপনার ছেলেরা আপনাকে ধোঁকা দিচ্ছে। মালিক বলে, আমি সব জানি, আমি সব জেনেই ধোঁকা খাচ্ছি, তো তুমি আমাদের বিষয়ে ইন্টারফেয়ার করার কে? হেজু বলতেই যাবে এমন সময় ওর কাছে মেসেজ আসে যেটা ডিএনএ টেস্টের রিপোর্ট ছিল আর রিপোর্ট নেগেটিভ আসে। তাই হেজু আর কিছু বলে না। এরপর হেজু জেমিকে গাড়িতে উঠতে বলে, কিন্তু জেমি বলে, আমি আর তোমার সাথে যাব না। আর তখনই হেজু হেয়ুংকে দেখতে পায়, তাই ও জেমিকে জোর করে গাড়িতে ওঠায়। এদিকে গ্যাংস্টার কারের মাধ্যমে হেজুর ফোন ট্র্যাক করে ওই রেস্টুরেন্টে চলে আসে আর ঝামেলা করতে থাকে। তখনই মালিক গ্যাংস্টারকে মার দেয়। গ্যাংস্টারও তাকে মারতেই যাবে, এমন সময় সেখানে পুলিশ চলে আসে।
আর হেয়ং রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিল না, তাই ও পুলিশের গাড়ি নিয়ে হেজুর পিছু করতে থাকে। জেমি হেয়ংকে হানি হানি বলে ডাকতে থাকে, আর হেয়ং বলতে থাকে ভরসা রাখো আমার উপরে, আমি ঠিক তোমাকে উদ্ধার করব, আই লাভ ইউ জেমি। ওদের এসব দেখে হেজু তো খুবই হাসতে থাকে। পুলিশের গাড়ি নিয়ে হেয়ং পালিয়েছে এ খবর ওর মাও জানতে পারে, আর ওর মা তখন জন নামের একজনকে কল করে বলে কোরিয়ায় চলে আসতে। এদিকে জেমি রাগে হেজুকে মারতে শুরু করে, ও চুল টানতে থাকে, ফলে গাড়ি পাহাড়ের কিনারায় এসে পড়ে, আর হেয়ংয়ের গাড়ি এসে ওদের গাড়িকে ধাক্কা মারে, ফলে হেজুর গাড়ি নিচে পড়ে যায়। হেয়ং এসে তখন হেজুর দিকে পুলিশের টিজার গান তাক করে, কিন্তু ও শ্যুট করতে পারে না, আর ভুলবশত টিজার গান হেয়ংয়ের গায়েই লেগে যায়, আর হেয়ং অজ্ঞান হয়ে যায়। সেজন্য জেমি এসে হেজুকে মারতে থাকে, আর তখন হেজুর নাক দিয়ে রক্ত পড়তে থাকে, আর একটু পরই হেজু অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর হেজুর জ্ঞান ফিরে, ও চারদিকে তাকিয়ে জেমিকে খুঁজতে থাকে। এদিকে ওই গ্যাংস্টার, তার দলবল ও কারিকে আমরা থানায় দেখতে পাই, ওদের সাথে হেয়ংও রয়েছে এখানে। একটু পরই পুলিশ হেয়ংকে বলে তোমাকে নেওয়ার জন্য একজন আসছে, আর আমরা দেখি জন কোরিয়া চলে এসেছে। অন্যদিকে হেজু দূরে জেমিকে বসে থাকতে দেখে, ও এসে জেমির পাশে বসে আর বলে তুমি আমাকে লুকিয়েছো তাই না? জেমি বলে হ্যাঁ। এরপর জেমি চলে যেতে নেয়, হেজু তখন ওর হাত ধরে বলে যেও না। জেমি তখন কেঁদে কেঁদে বলে আমাকে যেতে দাও, আর না হয় আমাকে মেরে ফেলো অথবা নিজে মরে যাও। হেজু তখন বলে ঠিক আছে, আমি মরে যাব, তবে মরার আগ পর্যন্ত তোমার হাত ছাড়বো না, আমি মরার পর তুমি শান্তিতে থাকবে। এরপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হেয়ং জেমিকে বিয়ে করার জন্য বৃষ্টিতে ভিজে অনশন করতে থাকে ওর মাকে রাজি করানোর জন্য। তখনই জেমি এসে ওর গায়ে জ্যাকেট পরিয়ে দেয়। হেয়ংয়ের মা হোজা জেমিকে দেখে আরও রেগে যায়। হেয়ং তখন ওর মাকে রাজি করাতে মিথ্যা বলে, ও বলে জেমি আমার বাচ্চার মা হতে চলেছে। আর এটা শুনে হেয়ংয়ের মা এই বিয়ের জন্য রাজি হয়েছিল। অজ্ঞান হেয়ংয়ের পাশে বসে কাঁদতে কাঁদতে জেমি এসব কথাই ভাবছিল, আর তারপর ওর মনে হয় যে ও তো মা হতে পারবে না, তাই হেয়ংয়ের জীবন থেকে ও সরে যাওয়া উচিত। তাই ও হেজুকে নিয়ে লুকিয়ে পড়ে, আর পুলিশ এসে তখন হেয়ংকে নিয়ে যায়। এরপর দৃশ্য বর্তমানে আসে। জেমি হেজুকে বলে সত্যি তুমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে সরে যাবে? হেজু বলে হ্যাঁ, সারা জীবনের জন্য। এরপর জেমি হেজুকে লাথি মেরে পানিতে ফেলে দেয়, আর ওকে বকা দিয়ে দৌড়ে চলে যায়। হেজু তো জেমির এসব কাণ্ড দেখে অনেক হাসতে থাকে, আর বলে আমার মরার সময় চলে এসেছে, অথচ এখন আমার বাঁচতে ইচ্ছে করছে। এদিকে হেয়ং পুলিশদেরকে বলে তোমরা কোনো কাজেরই না, ওই শয়তানটা আমার জেমিকে আমার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে গেল। এসব বলে ও পাগলামি করতে থাকে। গ্যাংস্টার আর ওর দলবলের সবাই ওর এসব কাণ্ড দেখে মজা পেতে থাকে। একটু পর জন এসে ওকে কাঁধে তুলে নিয়ে গাড়িতে বসায়। গাড়িতে হেয়ং দেখে জনের কাছে হেজুর সব তথ্য রয়েছে। এদিকে হেজু ও জেমি ট্রেনে করে বুসান যেতে থাকে, কারণ দ্বিতীয় স্পার্ম ডোনার বুসানে থাকে। ট্রেন থেকে নেমে জেমি হেজুকে জিজ্ঞেস করে তুমি কাল অজ্ঞান হয়ে গিয়েছো কেন? হেজু ওকে সত্যিটা বলে না। অন্যদিকে জন খবর পায় হেজু বুসানে রয়েছে, ও হেয়ংকে নিয়ে রওনা হয়। এদিকে হেজু ও জেমি শপিং করতে আসে, সেখানে দুজনের অনেক ভালো সময় কাটতে থাকে। জেমি যা যা পছন্দ করে হেজু তাকে সব কিনে দেয়। এরপর হেজু ব্যাংকে এসে ওর সমস্ত টাকা পয়সা তুলে নেয়। আসলে ওর ফোনে কারি ভয়েস মেসেজ পাঠিয়েছে। কারি বলেছে ওই গ্যাংস্টার তোর পেছনে লেগেছে, সে তোকে খুঁজে বেড়াচ্ছে, তুই দূরে কোথাও চলে যা। একটু পর হেজু লক্ষ্য করে জেমির একজোড়া জুতা খুব পছন্দ হয়েছে, তখন হেজু সেটাও জেমিকে কিনে দেয়। জেমি তো খুবই খুশি হয়, ওর খুশিতে হেজুও খুব খুশি হয়। এদিকে কারিকে ওই গ্যাংস্টারের লোকেরা রেল লাইনে বেঁধে রাখে, কারণ ওরা জেনে গিয়েছে কারি হেজুকে মেসেজ পাঠিয়েছে। তবে ওরা কারিকে মারে না, শুধু ভয় দেখায় আর বলে খুব তাড়াতাড়ি হেজুকে খুঁজে বের করতে, তা না হলে তাকে সত্যি সত্যি মেরে ফেলা হবে। অন্যদিকে হেজু ও জেমি পাহাড়ে থাকা এক লোকের বাড়িতে আসে।
লোকটি বলে তোমরা কে? তখন জেমি তাকে সব খুলে বলে। আর এই লোকটির নাম হচ্ছে ও জানায় সে টাকা কামানোর জন্য ওই ক্লিনিকে অনেকবার স্পার্ম ডোনেট করেছে। সেই সাথে বলে টেস্টের রিপোর্ট আসা পর্যন্ত ওরা দুজন এখানেই থাকতে পারে। এটা শুনে জেমি তো অনেক খুশি হয়ে যায়। সকালবেলা হেইজু তার লোককে ডেকে স্যাম্পল দেয় আর তাড়াতাড়ি রেজাল্ট দিতে বলে। ঘরে এসে হেইজু দেখে জেমি কোয়ের সাথে খুবই হাসি খুশিভাবে গল্প করছে। হেইজুকে দেখে জেমিকে স্যুপ দেয় হেইজুকে খাওয়ানোর জন্য। জেমি এসে নিজের হাতে হেইজুকে খাইয়ে দেয়। রাতে জেমি সামান্য কথাতেও অনেক হাসতে থাকে। হেইজু তখন জেমিকে বলে, জেমি, জোর করে তোমার হাসতে হবে না। তোমার যদি কান্না পায় তো তুমি কাঁদতে পারো। আর তখন সত্যি জেমির কান্না চলে আসে। হেইজু এসে ওকে সান্ত্বনা দিতে থাকে। তখনই ওর খুব মাথা ব্যথা শুরু হয়। তবুও ও জেমিকে সান্ত্বনা দিতে থাকে। এরপর হেইজু ওর ওষুধের কোটা খুঁজতে আসে, তবে ও সেটা কোথাও খুঁজে পায় না। তখনই এসে ওকে ওষুধের কোটা দেয়। এরপর হেইজুকে নিয়ে একটি ফিশ মার্কেটে চলে আসে। সে হেইজুকে মাছ রান্না করে খাওয়াতে চায়। হেইজু তখন ওর সেই বাবার কথা মনে পড়ে যায়। অনেক মাছ কিনে হেইজুর জন্য, কিন্তু দেখা যায় তার কাছে কোনো টাকা ছিল না। তাই হেইজু টাকা দিয়ে দেয়। তবে খারাপ মাছ দেওয়াতে মাছওয়ালাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। আর এক পর্যায়ে ওদের সাথে এর মারামারি শুরু হয়ে যায়। হেইজু তখন এর সাথে মাছওয়ালাদের সঙ্গে মারামারি করে। আর তারপর দুজন সেখান থেকে পালিয়ে চলে আসে একটি বন্দরে। আর সেখানে ওরা দুজন একসাথে খাবার খায়। খাবার শেষে বলে, তুমি যেই ওষুধ খাচ্ছ সেটা ক্যান্সারের রোগীরা খায়। এক সময় আমিও খেতাম। আমি সারা জীবন তোমার জন্য কিছুই করতে পারিনি, অথচ আমার রোগের ভার তোমাকে বহন করতে হচ্ছে। এসব বলে সে হেইজুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচব? এর এসব কথায় হেইজু খুব ইমোশনাল হয়ে যায়। এদিকে জন হেয়ুংকে গাড়ির নাম্বার জোগাড় করে দেয়। আর হেয়ুং গাড়িকে কল করে বলে, হেইজু জেমিকে নিয়ে পালিয়ে গিয়েছে। ও কোথায় রয়েছে সেই ঠিকানা যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। আর কারিও তখন রাজি হয়। সেই সাথে কারি বুঝতে পারে হেইজু গ্যাংস্টারের ফিয়ন্সের সাথে নয়, বরং জেমির সাথে রয়েছে। তাই কারি এসে গ্যাংস্টারকে বলে, তুমি এতদিন ধরে হেইজুকে ভুল বুঝেছ। ও আসলে জেমি নামের একটা মেয়ের সাথে রয়েছে। গ্যাংস্টার তখন রেগে যায় আর কারির পায়ে চাকু মেরে দেয় আর বলে, হেইজু আমার ফিয়ন্সেকে নিয়ে ভেগে গিয়েছে। আমি তাই ওকে খুঁজে বেড়াচ্ছি। ও কার সাথে রয়েছে তাতে আমার কিছু যায় আসে না। এদিকে হেইজু রুমে এসে দেখে জেমি নেই। আসলে ঘরে কেউ না থাকায় জেমি সুযোগ বুঝে পালিয়ে যায়। তবে পালানোর সময় ও পড়ে যায়। আর তারপর ও ভাবতে থাকে যে এখান থেকে পালিয়ে ও যাবেই বা কোথায়। হেইজু তো জেমিকে না পেয়ে খুবই চিন্তায় পড়ে যায়। তখনই জেমি সেখানে চলে আসে আর এসেই ও শুয়ে পড়ে। হেইজু জেমিকে তখন এর সাথে ও কি করেছে সেসব বলে খুব হাসতে থাকে। জেমি তখন হেইজুর সঙ্গে রাগ দেখাতে থাকে। ও বলে, আমাকে কেন সঙ্গে নিলে না? পরের দিন জেমি সবজি তুলতে আসে। তখন ওর মনে পড়ে কাল পালাতে গিয়ে ও যে ব্যথা পেয়েছিল সেটা হেইজু লক্ষ্য করেছে। আর যখন ও ঘুমিয়ে পড়েছিল হেইজু তখন ওকে মলম লাগিয়ে দিয়েছে। আর তখন জেমির ঘুম ভেঙে যায়, তবে ও ইচ্ছে করেই আর চোখ খুলে না। এদিকে কারি হেয়ুংয়ের সাথে দেখা করে আর তাকে হেইজুর লোকেশন দিয়ে দেয়। একটু পরে সেই পাহাড়ে কারি গ্যাংস্টার ও তার দলবল নিয়ে চলে আসে। গ্যাংস্টার ও তার দলবল জেমিকে দেখে ফেলে আর তারা জেমিকে দেখে বুঝতে পারে যে জেমি হেয়ুংয়ের ফিয়ন্সে। জেমি তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হেয়ুং ও জনও সেই পাহাড়ে চলে আসে জেমিকে খুঁজতে। অন্যদিকে জেমি ঘরে এসে হেইজুকে ডেকে তোলে আর বলে, এক গ্যাংস্টার তোমাকে খুঁজতে এসেছে। হেইজু তখন ওর ব্যাগ নিতে যায়। তখনই ও দেখে ওর ব্যাগে কোনো টাকা নেই। ও বুঝতে পারে ওর টাকা নিয়ে গিয়েছে। এরপর হেইজু জেমিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গ্যাংস্টার আর হেয়ুংয়ের দেখা হয়ে যায়। গ্যাংস্টার বলে, আমি যাকে খুঁজছি সে এখানেই রয়েছে। হেয়ুং বলে, আমার বউ নিয়ে যে পালিয়েছে সেও এখানেই রয়েছে। গ্যাংস্টার বলে, তার মানে আমরা একই লোককে খুঁজছি। হেয়ুং তখন একটা সুই গ্যাংস্টারের মুখে ঢুকিয়ে দেয় আর জনকে বলে ঘরে গিয়ে জেমিকে খুঁজে আনতে। আর গ্যাংস্টারের দলবলকে বলে, আমি একজন ডাক্তার
আর এক কদম আগালেই কিন্তু তোদের বস প্যারালাইজড হয়ে যাবে। তাই গ্যাংস্টার ভয় পেয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, আর তার দলবলও ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে হেইজু জেমিকে নিয়ে অনেক দূরে চলে আসে। একটু পরই ওর কাছে ডিএনএ রিপোর্ট আসে, যেটা নেগেটিভ ছিল। হেজু বুঝতে পারে হেজু দুর্বলতার সুযোগ নিয়েছে। তবে ওই বাসা থেকে আসার আগে হেজু কোয়ের ঘরে থাকা একটা ক্যালেন্ডারের ছবি তুলে নিয়েছিল, যেটার মধ্যে কন্টেনারের নাম্বার লেখা ছিল। হেজু তখন বুঝতে পারে ওরা সেদিন যেই বন্দরের পাশে বসে খেয়েছিল, এটা হয়তো সেই বন্দরের কোনো কন্টেনারের নাম্বার হবে। আর সে কারণে জেমিকে নিয়ে ও সেখানে চলে আসে। ও জেমিকে বাইরে দাঁড় করিয়ে ওই কন্টেনারে চলে আসে। এদিকে জন এসে হেউংকে বলে জেমি ঘরে নেই। এটা শুনেই তো হেউং হতাশ হয়ে যায়। গ্যাংস্টার তখন বলে, আরে আমার সুই তো খুলে দে। হেউং বলে, ওটা সামান্য সুই, তুমি নিজেই খুলতে পারবে। গ্যাংস্টার বুঝতে পারে সামান্য সুই দিয়ে হেউং এতক্ষণ ধরে তাকে ভয় দেখিয়েছে। সে তো খুবই রেগে যায়। সে হেউংকে মারতে আসে। তখনই কারি এসে গ্যাংস্টারকে বলে হেজু কল করেছে। গ্যাংস্টার তখন হেজুর সাথে কথা বলে। হেজু গ্যাংস্টারকে ওর লোকেশন জানিয়ে দেয় আর বলে কারিকে ছেড়ে দে। এরপর হেজু ভেতরে ঢুকে দেখে জুয়া খেলছে। হেজু কোকে ধরে ফেলে। বলে, আমি এখানে টাকা কামাতে এসেছি তোর জন্য, সারা জীবন তো তোর জন্য কিছুই করতে পারলাম না। মিথ্যা শুনে হেজু কোকে মারতে থাকে। বলে, আরে তোর মতো অনাথকে তো আমি থাকতে দিয়েছি, মার্কেটে নিয়ে গিয়ে তোর সাথে কত মজা করেছি, আমার মতো বাবা তুই কোথাও পাবি না। তখন জেমিও এসে কোকে মারতে থাকে আর বলে, তুই হেজুর বাবা হওয়ার যোগ্য না। এরপর ওরা দুজন চলে যেতে থাকে। তখন হেজুকে খোঁচা মেরে কথা বলতে থাকে। হেজু এসে তখন কোকে আবারও মারধর করতে থাকে আর বলে, টাকা নেওয়া তোর উদ্দেশ্য ছিল, তাহলে তুই সেটা অন্যভাবে নিতে পারতি। আমার বাবা হওয়ার মিথ্যা নাটক কেন করলি? এসব বলে হেজু অনেক কাঁদতে থাকে। জেমিও এসে ওকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। এরপর হেজু ও জেমি সমুদ্র পাড়ে এসে বসে। জেমি হেজুকে বলে, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, কাল দুষ্টামি করে আমি কিছু টাকা সরিয়ে রেখেছিলাম। এটা দেখে হেজু খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি এখন চলে যেতে পারো, আমি আর আমার বাবাকে খুঁজতে যাব না। জেমি তখন রেগে যায় আর বলে, ওই লোকের জন্য এখন তুমি এইভাবে হতাশ হয়ে গেলে? তোমার বাবাকে খুঁজে বের করা তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, আর এই কারণে তুমি আমাকে জোর করে তোমার সাথে নিয়ে এসেছো। আর এখন তোমার মন ভরে গিয়েছে, এখন তুমি আমাকে চলে যেতে বলছো? এসব বলে জেমি কাঁদতে থাকে। তখনই হেজু জেমিকে কিস করে আর তখনই সেখানে হেউং চলে আসে। আর এটা দেখে তো ও খুবই কষ্ট পায়। জন হেউংয়ের চোখের উপর হাত দিয়ে ঢেকে রাখে যাতে ওর আর এসব দেখতে না হয়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেমি হেউংয়ের মায়ের কাছে রান্না শেখার জন্য ক্লাস করত। একদিন ক্লাসে জেমি ফ্লেভার ইনহ্যান্সার ব্যবহার করেছিল আর এতে হেউংয়ের মা রেগে গিয়ে ওকে ক্লাস থেকেই বের করে দেয়। হেউং তখন জেমির কাছে আসে আর ওর মন ভালো করার জন্য ওকে বাচ্চাদের চকলেট দিতে থাকে। এটা দেখে জেমি খুব হাসতে থাকে। এরপর থেকে জেমি ও হেউংয়ের ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন হেউং জেমিকে রিং পরিয়ে প্রপোজ করে আর জেমিও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। দৃশ্য বর্তমানে আসে। হেউং এসে হেজুকে অনেক জোরে এক ঘুষি মারে আর জেমিকে জড়িয়ে ধরে। আর ওদের দুজনকে এভাবে দেখে হেজু চলে যেতে থাকে। তবে একটু পরই হেজু দৌড়ে আসতে থাকে আর জেমি ও হেউংকেও দৌড় দিতে বলে। আসলে ওই গ্যাংস্টার এখানে চলে এসেছে। ওরা তিনজন তখন বোটে উঠে পড়ে। তবে বোট বাঁধা ছিল, তাই হেউং আসে বোটের রশি খুলতে আর জন গ্যাংস্টারদের সাথে ফাইট করতে থাকে। গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে হেজু হেউংকে রেখে জেমিকে নিয়ে বোটে করে চলে যেতে থাকে। তখন হেউং পানিতে ঝাঁপ দেয় আর আবহাওয়া খারাপ থাকার কারণে হেজুর বোটও ডুবে যায়। কিছু সময় পর আমরা ওদের তিনজনকেই একটা নির্জন দ্বীপে দেখতে পাই, যেখানে হেজু অজ্ঞান হয়েছিল। আর হেউং জেমিকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। ও জেমিকে ভেবে হেজুর পায়ে কিস করতে থাকে আর যখন ও বুঝতে পারে এটা হেজুর পা, তখন ওর বমি চলে আসে। জেমি তখন ওকে সামলাতে আসে। হেউং তখন জেমিকে সাইডে নিয়ে যায়। একটু পর হেজুর জ্ঞান ফিরে। ও দাঁড়ানোর ট্রাই করে, কিন্তু তখনই ওর মাথা ব্যথা শুরু হয়ে যায়। ও ওর ওষুধ বের করে,
কিন্তু ও দেখে ওর ওষুধ ভিজে গিয়েছে, তাও ও সেটাই খেয়ে নেয়। এদিকে হেয়ং দেখে জেমি ওর সাথে আসলেও ও বারবার হেজুর দিকে তাকাচ্ছিল। হেয়ং তখন জেমিকে বলে, আমাদের বিয়ে হলে এখন আমরা হানিমুনে থাকতাম, তো চলো আমরা কোনো রিসোর্টে গিয়ে উঠি। জেমি বলে, না, আমি যেতে পারবো না। এরপর জেমি বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু হেয়ং শুনতে চায় না। একটু পর হেয়ং লক্ষ্য করে জেমির এক পায়ে জুতা নেই। ও তখন বাকি জুতাটাও ফেলে দেয়, আর এই জুতাটা ছিল হেজুর কিনে দেওয়া সেই জুতা। আর হেয়ং ওর নিজের জুতা জেমিকে পরিয়ে দেয়। জেমি হেয়ংয়ের এত কেয়ার দেখে ইমোশনাল হয়ে যায় আর বলে, আমাকে দেওয়া সব প্রমিসই তুমি রেখেছ, কিন্তু আমি তোমাকে দেওয়া কোনো কথাই রাখতে পারবো না। হেয়ং তখন ওর কান চেপে ধরে আর বলে, আমি কিছু শুনতে চাই না। আসলে হেয়ং ভাবছে জেমি ওকে ছেড়ে হেজুর কাছে চলে যাবে। জেমি তখন হেয়ংয়ের কান থেকে হাত সরিয়ে বলে, আমি কখনো মা হতে পারবো না। এটা শুনে হেয়ং হাসতে থাকে আর বলে, তো এ কারণে তুমি আমার কাছে আসতে চাওনি? আর আমি তো কি না কি ভেবেছি। জেমি বলে, তোমার পরিবারের কি হবে? হেয়ং বলে, আমি বলবো যে আমি কখনো বাবা হতে পারবো না। এরপর ও জেমিকে জড়িয়ে ধরে বলে, তোমার আমার পরিবারকে নিয়ে এত ভাবতে হবে না, তুমি শুধু আমাদের দুজনকে নিয়ে ভাবো। পেছন থেকে তখন হেজু বলে ওঠে, কিন্তু আমরা তো এখানে 3 জন, আর এখন আমরা একটা নির্জন দ্বীপে আটকা পড়েছি। কেউ এসে আমাদেরকে উদ্ধার না করলে আমাদেরকে এখানেই থাকতে হবে। একটু পর জেমি হেজুকে বলে, ওই গ্যাংস্টার তোমার পেছনে কেন লেগেছে? হেজু তখন ওকে সব খুলে বলে। জেমি তখন হেজুকে মারতে থাকে আর বলে, মেয়েদের কিডন্যাপ করার খুব শখ হয়েছে তোমার, তাই না? আর ওদের দুজনের কিউট মারামারি দেখে হেয়ংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর হেজু ও হেয়ং খাওয়ার জন্য মাছ ধরতে আসে। সেখানে কথায় কথায় হেয়ং জানতে পারে হেজু জেমির এক্স। আর এটা জানার পর থেকে হেয়ং পানিতে তাকালেই দেখে হেজু ও জেমি রোমান্স করছে, আর ও তখন পাগলের মতো করতে থাকে। একটু পর হেজু হেয়ংকে বলে, তুমি জেমিকে বলেছ পরিবার নিয়ে কোনো চিন্তা না করতে, শুধু দুজনকে নিয়ে চিন্তা করতে, কিন্তু জেমি অমন নয়। জেমি তোমাকে বিয়ে করতে চায় যাতে ও সুন্দর একটা পরিবার পায়। তোমার এত ভালো ধনী পরিবার রয়েছে, তাও তুমি পরিবারকে অবজ্ঞা করছো। তার মানে হয় তুমি একটা গাধা, আর না হয় তুমি জেমিকে কখনোই বুঝতেই পারোনি। হেয়ং তখন হেজুকে ঘুষি মেরে দেয়। তারপর ওদের দুজনের মারামারি লেগে যায়। তখন জেমি সেখানে চলে আসে আর ওদেরকে বকা দেয় আর বলে, তোমরা দুজন খাবার খোঁজার পরিবর্তে জামাই বউয়ের মতো এমন মারামারি কেন করছো? যাই হোক, এরপর ওরা 3 জন খাবার খেতে বসে। সেখানেই জেমি হেয়ংকে খাইয়ে দেয়। এটা দেখে হেজুও ওর হাতে খাবার খেতে চায়। জেমি তখন হেজুর মাথায় টোকা মারে আর বলে, কি শুরু করলে বলো তো? আর এটা নিয়ে ওরা দুজন খুব হাসতে থাকে, যেটা দেখে হেয়ং জেলাস ফিল করতে থাকে। একটু পর হেয়ং হেজুকে নিয়ে টয়লেট করতে চলে আসে। হেজু বলে, এইটা করার জন্য আমাকে আবার সাথে আনতে হয় নাকি? হেয়ং বলে, তোমাকে এনেছি তার কারণ আমি চাই না তুমি জেমির সাথে থাকো। হেজু বলে, হিংসা করার কারণে তোমার এমন দশা হয়েছে। হেয়ং বলে, আমি এসব খাবার খেতে পারি না। হেজু বলে, তাহলে তুমি খেতে গেলে কেন? হেয়ং বলে, জেমি আমাকে খাইয়ে দিয়েছে, আমি ওকে না করি কিভাবে? এটা শুনে হেজু বুঝতে পারে হেয়ং জেমিকে সত্যি অনেক ভালোবাসে। আর একটু পরই হেজু সেখানে মাথা ঘুরে পড়ে যায়। ওর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। হেয়ং তখন ওর নিজস্ব পদ্ধতিতে হেজুর ট্রিটমেন্ট করতে থাকে। একটু পরই হেজুর জ্ঞান ফিরে। ও হেয়ংয়ের টেক কেয়ার দেখে খুবই খুশি হয়। ও হেয়ংকে বলে, কি ডাক্তার, আমি কয়দিন বাঁচব? হেয়ং বলে, তুমি অনেক দিন বাঁচবে। হেজু বলে, অন্য ডাক্তার তো বলেছে আমি মাত্র 3 মাস বাঁচব। হেয়ং তো এটা শুনে অবাক হয়ে যায়। এরপর ও বলে, তো এই অবস্থায় তুমি জেমিকে নিয়ে কেন এসেছো? তোমার কিছু হয়ে গেলে জেমির তখন কি হতো? অনেক হয়েছে, এখন যাওয়ার ব্যবস্থা করতে হবে। হেজু তখন বলে, তুমি আমাকে কয়েকদিন সময় দাও, আমি জেমিকে সাথে করে আমার বাবাকে খুঁজে বের করব। কিন্তু হেয়ং ওর কথায় রাজি হয় না। তাই হেজু হেয়ংয়ের মোবাইল ফোন দূরে ছুঁড়ে মারে। হেয়ং তখন সেটা খুঁজতে চলে যায়। আর এই সুযোগে হেজু জেমির কাছে এসে বলে, চলো এখান থেকে। কিন্তু জেমি বলে, হেয়ংকে ছাড়া আমি কোথাও যাব না। হেজু তখন একাই চলে যেতে থাকে। জেমি তখন ওদের পুরনো স্মৃতি মনে পড়ে যায়।
যেখানে ওদের যখন সম্পর্ক ছিল তখন হেইজু ওর খুবই টেক কেয়ার করত। আর এসব ভেবেই জেমি হেইজুর পেছন পেছন যেতে থাকে। তখনই হেয়ং এসে ওর হাত ধরে ফেলে। এদিকে কিছু দূর যাওয়ার পরই ওই গ্যাংস্টার এসে হেইজুর উপর হামলা করে বসে। ওদের দুজনে তখন অনেক ফাইট হতে থাকে, কিন্তু মারামারির এক পর্যায়ে হেইজুর মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর ওই গ্যাংস্টার তখন ছুরি দিয়ে হেইজুকে মারতে আসে। তবে তখনই সেখানে জেমি ও হেয়ং চলে আসে, আর ওরা দুজন গ্যাংস্টারের মাথায় আঘাত করে। তবে একটু পরই গ্যাংস্টার আবার উঠে পড়ে। তখন ওরা তিনজন মিলে গ্যাংস্টারকে ধাক্কা মারে। পাথরে আঘাত পেয়ে গ্যাংস্টারের মাথা ফেটে যায়, আর ওরা তিনজনও পড়ে যায়। আর একটু পরে হেইজু ও হেয়ং দেখে ওই ছুরিটা জেমির পেটে ঢুকে গিয়েছে। হেইজু জেমিকে ধরে অনেক কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটা বোট আসতে দেখা যায়। হেয়ং ওই বোটকে ডাকতে চলে যায়। এরপর জেমিকে হাসপাতালে নিয়ে আসা হয়। খবর শুনে হেয়ংয়ের মা ও জনও সেখানে চলে আসে। হেয়ং ওর মাকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য সরি বলে। আর ও ওর মাকে সত্যিটাও বলে দেয়। ও বলে দেয়, তোমাকে রাজি করানোর জন্য আমি তোমাকে মিথ্যা বলেছি। আসলে জেমি প্রেগনেন্ট নয়, তবে এখানে জেমির কোনো দোষ নেই। হেয়ংয়ের মা বলে, যা হওয়ার হয়েছে, এখন থেকে ওই মেয়ে আর তোমার কেউ না, বাড়ি চলো। কিন্তু হেয়ং যেতে রাজি হয় না। ও হাসপাতালে থেকে জেমির টেক কেয়ার করতে থাকে। এদিকে হেইজু বংশুকের বাড়িতে চলে আসে। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কারো সাথে ও কথাও বলে না। ও জেমির একটা জুতা আঁকড়ে ধরে সারাদিন মন খারাপ করে বিছানায় শুয়ে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হেইজু সেদিন জেমির একটা জুতা খুঁজে পেয়েছিল, আর ও সেটা নিয়ে জেমির কাছে আসলে দেখে জেমির পায়ে হেয়ংয়ের জুতা রয়েছে। তখন ও জুতাটা ওর নিজের কাছেই রেখে দেয়, কারণ ওর কিনে দেওয়া এই জুতাটা জেমির খুবই পছন্দের ছিল। বংশুক এসে হেইজুর কাছ থেকে ওই জুতাটা নিয়ে নেওয়ার ট্রাই করে, কিন্তু বংশুক কিছুতেই ওর কাছ থেকে ওই জুতাটা নিতে পারে না। অন্যদিকে কারি হেয়ংয়ের সৎমায়ের কাছে আসে টাকা চাওয়ার জন্য। আসলে সেদিন ওরা তিনজন যখন পালিয়ে গিয়েছিল, গ্যাংস্টার তখন কারিকে অনেক মারধর করে। তাই বাধ্য হয়ে কারি গ্যাংস্টারকে ওই দ্বীপের লোকেশন বলে দেয়। আর এই লোকেশন ও জানতে পেরেছিল হেয়ংয়ের মাধ্যমে, কারণ ও যখন হেয়ংয়ের সাথে দেখা করেছিল তখন ও হেয়ংয়ের ফোনে একটা ট্র্যাকার সেট করে দিয়েছিল, যাতে ও টাকার জন্য হেয়ংকে খুঁজে বের করতে পারে। আর গ্যাংস্টার যখন হেইজুকে মারার জন্য ওই দ্বীপে চলে এসেছিল তখন কারি পুলিশদেরকে সব জানিয়ে দেয়। আর পুলিশরাই ওই দ্বীপে এসে ওদের তিনজনকে উদ্ধার করে, আর সেই গ্যাংস্টারকেও গ্রেপ্তার করে। এদিকে দেখা যায় হেয়ংয়ের জোড়াজোড়িতে জেমিকে হেয়ংয়ের মা ওদের বাসায় নিয়ে এসেছে, কিন্তু হেয়ংকে ওর মা জেমির কাছে যেতে দেয় না। হেয়ং যতবারই যাওয়ার ট্রাই করে ততবারই জন ওকে ধরে ফেলে। শেষে হেয়ং ও সৎমায়ের কাপড়ের নিচে লুকিয়ে জেমির রুমে ঢুকে পড়ে। জন বুঝতে পারে, তবে ও আর এবার কিছুই করে না, বরং ও হাসতে থাকে। হেয়ং এসে জেমিকে ওর বানানো ওষুধ খাইয়ে দেয়। এদিকে বংশুক এসে হঠাৎ করে হেজুর থেকে জুতা কেড়ে নিয়ে সেটা বাইরে ফেলে দেয়। হেজু তখন বাইরে এসে ময়লার মধ্যে সেটা খুঁজতে থাকে। আর এই দৃশ্যটা দেখে বংশুকের পুরনো কথা মনে পড়ে যায়, যেখানে আমরা দেখি হেজু ময়লার মধ্যে খাবার খুঁজছিল। বংশুক তখন তার সাথে কথা বলতে আসে, কিন্তু হেজু কিছুই বলে না। এরপর বংশুক ওর ঘরে চলে আসে, আর হেজু ওর পেছন পেছন সেখানে চলে আসে। বংশুক তখন হেজুকে খাবার খেতে দেয়। এভাবে প্রত্যেক দিন বংশুক হেজুকে খাবার খেতে দিত। একদিন বংশুক এসে বলে, ফ্রিতে আর খাবার খাওয়ানো যাবে না, এখন থেকে তোমাকে কোনো কাজ করে খেতে হবে। এরপর বংশুক হেজুকে ওর ক্লাবে নিয়ে আসে। সেখানে হেজু ছোটোখাটো কাজ করত। সবাই হেজুকে এই ছেলে বলে ডাকত, তাই বংশুক ওকে হেজু নাম দেয়। দৃশ্য বর্তমানে আসে। বংশুক হেজুকে ডাক দেয় আর দেখায় জুতাটা ওর কাছেই রয়েছে, আর বলে, চল এখন কিছু খেয়ে নিবি। গাড়িতেও হেজু জেমির জুতা ধরেই বসেছিল, আর সারাক্ষণই জেমির কথাই ভাবছিল। এদিকে জেমি চোখ খুলে দেখে হেয়ংয়ের মা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। জেমি হেয়ংয়ের মাকে সব সত্যি বলে দেয়। সত্যিটা শুনে হেয়ংয়ের মা জেমিকে বাড়ি থেকে চলে যেতে বলে। জেমি বলে, আমি হেয়ংয়ের সাথে একবার কথা বলতে চাই। একটু পর হেয়ং এসে দেখে জেমি রুমে নেই, তাই ওর মায়ের কাছে এসে বলে, জেমি কোথায়? ওর মা বলে, ও কখনো মা হতে পারবে না।
হেয়ং বলে, আমি জেমিকে ভালোবাসি, একটা বাচ্চার জন্য আমি ওকে ছাড়তে পারবো না। এসব বলে ও খুব কাঁদতে থাকে। এরপর বাইরে আসলে ও দেখে জেমি বাইরে বসে আছে। ও জেমির সাথে হাঁটতে বের হয়। জেমি হেয়ংকে বলে, আমাদের সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া উচিত। এটা শুনে হেয়ংয়ের চোখে পানি চলে আসে। এদিকে হেয়ংয়ের মা মনে করতে থাকে জেমির কথা। জেমি তাকে বলেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি তার কারণ আমি আপনার ছেলের যোগ্য নই। আমি ওকে কখনো সন্তান দিতে পারবো না। তবে ও অনেক ভালো ছেলে, আপনি ওর খেয়াল রাখবেন। ও আপনাকে অনেক ভয় পায়, তাই এখন থেকে ওর সাথে আপনি ভালো ব্যবহার করবেন। এসব ভেবেই হেয়ংয়ের মা বলে, জেমিকে খারাপ ভেবেছিলাম, কিন্তু ও সেরকমটা নয়। এদিকে হেজু হেয়ংয়ের বাসায় আসতে থাকে আর ভাবতে থাকে কিছুদিন আগেও এই রাস্তায় ও আর জেমি একসাথেই ছিল। আর এসব ভেবেই হেজুর চোখে পানি চলে আসে। রাতে হেজু হেয়ংয়ের সাথে দেখা করে। আইল্যান্ডে ও জীবন বাঁচানোর জন্য ও হেয়ংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে সাথে ও হেয়ংয়ের অনেক প্রশংসা করে। হাঁটতে গিয়ে হেয়ং পড়ে যেতে নেয়, তখন হেজু ওকে ধরে ফেলে। এরপর হেজু জেমির কথা জিজ্ঞেস করে। হেয়ং বলে ও এখন ভালো আছে। এরপর হেজু ওর কাছে থাকা সেই জুতাটা হেয়ংকে দিয়ে বলে, এই জুতাটা জেমিকে দিয়ে দিও। হেয়ং বলে, এটা কি তুমি ওকে কিনে দিয়েছিলে? হেজু বলে, হ্যাঁ, জুতাটা জেমির অনেক পছন্দের। এরপর হেজু সেখান থেকে চলে যায়। হেয়ংয়ের মনে পড়ে ও যখন জেমির সেবা করছিল তখন জেমি বারবার বলছিল, আমি ওই জুতা পরে তোমার সাথে যেতে চাই। হেয়ং এখন বুঝতে পারে জেমি এই জুতার কথাটাই বলেছিল। এছাড়াও সেদিন হাসপাতালের ডাক্তার এসে হেয়ংকে এই জোড়ার আরেকটা জুতা দিয়ে বলে, এই জুতাটা জেমির জামার পকেটে ছিল আর এই কারণে ছুরি বেশি দূর ঢুকতে পারেনি। আসলে হেয়ং সেদিন জুতাটা ছুঁড়ে ফেলার পর জেমি সেটা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। হেয়ং নিজের কাছে থাকা জুতা আর হেজুর দেওয়া জুতা জেমির দরজার সামনে রেখে দেয় আর নিজে খুব কাঁদতে থাকে, কারণ ও বুঝতে পেরেছে হেজু ও জেমির ব্রেকআপ হওয়া সত্ত্বেও ওরা এখনও দুজন দুজনকে অনেক ভালোবাসে। সকালবেলা জেমি ওই জুতা দেখতে পায়, ও জুতা পরে বসে থাকে। কয়েকদিন পর জেমি বংশুকের বাড়িতে আসে হেজুকে খুঁজতে। বংশুক দরজা খুলে জেমি বংশুক ও হেজুকে দেখে ভাবতে থাকে হেজু বংশুকের সাথে প্রেম করছে, আর সে কারণে ও এসে হেজুর নাকে কামড়ে দেয় আর ওকে অনেক মারতে থাকে। একটু পর জেমি শান্ত হয় আর তখনও বুঝতে পারে বংশুক হেজুর প্রেমিকা নয়, বরং বংশুক হেজুকে লালন পালন করে বড় করেছে। এরপর হেজু জেমিকে নিয়ে বাইরে আসে আর ওকে চলে যেতে বলে। তখন জেমি বলে, তাহলে আমার জুতা ফেরত দিতে কেন গিয়েছিলে? আমি তো ভেবেছি তুমি এখনও আমাকে ভালোবাসো। হেজু বলে, তুমি ওই জুতাটা খুব পছন্দ করতে, তাই ফেরত দিতে গিয়েছিলাম, আর তুমি এটাকে ভালোবাসা ভেবে বসে আছো। জেমি বলে, আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে এসেছি। হেজু দেখে জেমি এলোমেলোভাবে জুতা পরে আছে। ও জেমিকে ঠিকভাবে জুতা পরিয়ে দেয়। সেই সাথে ও জেমিকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। মানে ও যেহেতু মারা যাবে তাই ও জেমিকে দূরে সরাতে চাইছে। হেজুর ব্যবহারে তো জেমি খুবই কষ্ট পায়। হেজু নিজেও বাসায় এসে বংশুককে ধরে অনেক কাঁদতে থাকে। একটু পরই অনেক বৃষ্টি শুরু হয়, তাই হেজু জেমির জন্য অনেক চিন্তা হতে থাকে। আর সে কারণে ও ছাতা নিয়ে জেমিকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু ও কোথাও জেমিকে খুঁজে পায় না। এরপর হেজু ও সেই পুরনো ইভেন্ট সেন্টারে চলে আসে, কারণ হেজু আর জেমি আগে এই ইভেন্ট সেন্টারে একসাথেই থাকতো। ও এসে দেখে জেমি সত্যিই সেখানে রয়েছে। ও জেমিকে বলে, তুমি এখানে কেন এসেছো? জেমি বলে, আমি জানতাম আমাকে খুঁজতে খুঁজতে তুমি ঠিক এখানেই চলে আসবে। জেমি এসে হেজুর গালে হাত রাখে আর বলে, দেখেছো, আমি ঠিক ছিলাম। দুজনেই তখন অনেক কাঁদতে থাকে। এরপর দুজন দুজনকে কিস করে। এরপর জেমি হেজুকে বলে, এখানে এসে আমি একটা জিনিস পেয়েছি যেটা তুমি আমাকে গিফট করেছিলে। হেজু তখন মনে পড়ে একদিন জেমি খাবার বানাচ্ছিল। হেজু এসে বলে, এত কিছু কেন রান্না করছো? আজকে কি কোনো বিশেষ দিন নাকি? জেমি তখন বলে, আজকে তার জন্মদিন। আসলে জেমি নিজের জন্ম তারিখ জানে না, তাই প্রতি মাসের একটা দিন ও বার্থডে হিসেবে সেলিব্রেট করে। আর ওর জন্মদিনে উপহার হিসেবে হেজু জেমিকে কাপল রিং গিফট করে। আর সেদিন হেজু জেমিকে কথা দেয় ও একদিন ঠিক জেমির আসল জন্ম তারিখ খুঁজে বের করবে।
ব্রেকআপের সময় জেমি ওই রিং ওর মুখে ছুঁড়ে মারে। হেজু তখন ওদের দুজনের রিং ওর অ্যাকোরিয়ামে ফেলে দেয়। আর ওই গ্যাংস্টারের ফিয়ন্সের বডিগার্ড এসে যখন ওর দরজা ভেঙে ফেলেছিল তখনই ওই অ্যাকোরিয়ামটা ভেঙে যায় আর এই রিং দুটো ঘরের এক কোণায় গিয়ে পড়েছিল। জেমি ঘরে এসে সেগুলো খুঁজে পায়। দুজন এখন আবারও ওই রিংগুলো পরে নেয় আর এখন থেকে ওরা একসাথে থাকতে শুরু করে। পরের দিন সকালে হেজু কোথাও যেতে থাকে। তখন বারান্দায় এসে জেমি ওকে কল করে বলে, আমিও তোমার সাথে যাব। হেজু বলে, একটু পরই আমি চলে আসব, তুমি বংশুকের কাছে চলে যাও। আর যাওয়ার আগে হেজু জেমির সাথে দুষ্টামি করতে থাকে। ওর দুষ্টামি দেখে জেমি অনেক হাসতে থাকে। এরপর হেজু জেমিকে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর কারি হেজুকে কল করে বলে, এক পিচ্ছি মেয়ে তার ভাইকে খুঁজতে আমাদের মেসেজ দিয়েছিল, মনে আছে? ওই পিচ্ছি আবারও আমাদের ওয়েবসাইটে মেসেজ করেছে আর ও বারবার মেসেজ করছে, তাই ওই পিচ্ছির সাথে তোর গিয়ে দেখা করতে হবে। কারি হেজুর জন্য গ্যাংস্টারের এত অত্যাচার সহ্য করেছে, তাই হেজু কারিকে না করতে পারে না। হেজু ওই পিচ্ছির কাছে আসে। পিচ্ছি যখন ওর নাম বলে তখন হেজু বুঝতে পারে এই পিচ্ছি ওর বোন। সেদিন ওকেই ও গাড়িতে দেখেছিল আর এই পিচ্ছি আসলে হেজুকেই খুঁজে বের করতে চাচ্ছে। হেজু বলে, তুমি তোমার ভাইকে কেন খুঁজছো? পিচ্ছি বলে, আমার মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে গিয়েছে, মা আমাকে নিয়ে বিদেশ চলে যাবে, তখন বাবা একা হয়ে পড়বে। হেজু তখন পিচ্ছির হাতে থাকা ওর ইডেন সেন্টারের কার্ড ছিঁড়ে ফেলে আর বলে, ভাইকে নিয়ে এত না ভেবে তুমি বিদেশ গিয়ে ভালোভাবে জীবন কাটাও। পিচ্ছি তখন বলে, এই কার্ড আমি বাবার থেকে নিয়েছি, এটা যদি বাবা না পায় তাহলে বাবা আমাকে অনেক বকবে। হেজুর মনে পড়ে সেদিন ওর বাবা যখন ওকে কার্ড দিয়েছিল ও নিজেও ওর বাবাকে ইডেন সেন্টারের এই কার্ডটা দিয়েছিল আর ওর বাবা সেটা যত্ন করে রেখে দিয়েছে। আর কার্ডের জন্য ওর পিচ্ছি বোন এখন খুব কান্নাকাটি করতে থাকে। হেজু তখন ওকে কোলে করে বাইরে নিয়ে আসে। এদিকে বংশুকের টাকা নিয়ে এক মেয়ে পালিয়ে গিয়েছে, এটা নিয়ে বংশুক চিন্তায় পড়ে যায়। জেমি তখন ওকে বলে, আমি তোমাকে হেল্প করতে চাই। আর তারপর ওরা দুজন ব্যাড গার্ল সেজে ওই মেয়ের থেকে টাকা নিতে আসে। ওদিকে হেজু ওর বোনকে শান্ত করে আর ওকে বাসে তুলে দেয়। ওর বোনকে নিয়ে হেজু অনেক ইমোশনাল হয়ে যায়। একটু পর হেজু সেখানে কারিকে দেখতে পায়। আসলে কারি বুঝতে পেরেছিল এই পিচ্ছি হেজুর বোন, তাই কারি ইচ্ছে করেই হেজুকে বোনের সাথে দেখা করিয়েছে। এরপর কারি হেজুকে এসে বলে, 3 নাম্বার স্পার্ম ডোনার যে রয়েছে সে অনেক ধনী, সে যদি তোর বাবা হয় তাহলে তো তোর কপাল খুলে যাবে। এরপর হেজু বাসায় চলে আসে। একটু পর বংশুক ও জেমিও চলে আসে। হেজু জেমিকে এমন পোশাকে দেখে বংশুকের উপর অনেক রেগে যায় ও বংশুককে বলে, তোমার এত বড় সাহস, তুমি জেমিকে বারে নিয়ে গিয়েছো, সেখানে সব জুয়ারিরা থাকে, ওরা যদি জেমির কিছু করে দিত। বংশুক তখন কান্না করতে করতে বলে, ওই ক্লাবে কাজ করে আমি তোকে বড় করেছি, তোর জেমিকে নিয়ে চিন্তা হয়, আমাকে নিয়ে তোর চিন্তা হয় না। এসব বলে বংশুক কান্নাকাটি করতে থাকে। হেজু তখন ওকে সরি বলে, তবে তাও বংশুকের রাগ ভাঙে না। সে কারণে ও বংশুকের সামনে ফানি ডান্স করতে থাকে, যেটা দেখে বংশুক ও জেমি দুজনেই খুব হাসতে থাকে। এদিকে হেউংয়ের কোনো কাজেই মন বসে না, ও সবসময় জেমিকে নিয়ে ভাবতে থাকে। আর একদিন ও ওর মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে হেজু ও জেমি আসে ওই ডোনারের সাথে দেখা করতে, কিন্তু একটু পরই হেজু মাথা ঘুরে পড়ে যায়। জেমি দৌড়ে হেজুর কাছে আসে। হেজুকে হাসপাতালে নিয়ে আসা হয়। জেমি ও বংশুক তখন হেজুর রোগের ব্যাপারে জানতে পারে। বংশুক ডাক্তারকে বলে, যত টাকা লাগে লাগুক, আপনি শুধু হেজুকে ভালো করে দিন। ডাক্তার বলে, আর কিছুই করার নেই। জেমি তখন আগের সব কথা মনে পড়তে থাকে ও বংশুককে বলে, হেজু আমার সামনে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, ওর নাক থেকে রক্ত পড়ছিল, কিন্তু আমি কি গাধা, কিছুই বুঝতে পারিনি। এরপর জেমি ওই ডোনারকে খুঁজতে চলে আসে। জেমি তার স্যাম্পল কালেক্ট করে ল্যাবে জমা দিয়ে আসে। আর ও ফিরে আসলে বংশুক ওর সাথে রাগারাগি করে। ও বলে, হেজুকে আইসিইউতে নেওয়া হয়েছে, এসবের কি এখন আর কোনো দরকার আছে? জেমি বলে, হেজু সবসময় চেয়েছে ওর বাবাকে খুঁজে বের করতে,
আর ওর হয়ে সেটা আমি করব। তাছাড়া ওই লোক যদি হেজুর বাবা হয় তাহলে ওই লোক হয়তো বিদেশ নিয়ে গিয়ে হেজুর চিকিৎসা করাতে পারবে। রাতের বেলা জেমি স্বপ্ন দেখতে থাকে হেজুর জ্ঞান ফিরেছে। হেজু তখন জেমিকে বলে, এই সিলিং আমার ভালো লাগছে না, আমি সবসময় চাইতাম খোলা আকাশের নিচে আমার মৃত্যু হবে। আর একটু পরই জেমির কাছে ডিএনএ রিপোর্ট আসে, যেটা নেগেটিভ ছিল। আর এই লোকটাও হেজুর বাবা না। সেই কারণে জেমির চোখে পানি চলে আসে। ও হেজুকে হাসপাতাল থেকে লুকিয়ে বাইরে নিয়ে আসে আর ওকে রাস্তার পাশে বসিয়ে গাড়ি ডাকতে থাকে। কিন্তু ড্রাইভার ভাবে এটা লাশ, তাই তারা জেমিকে গাড়িতে ওঠায় না। আর একটু পরই হেজু পড়ে যায় আর ওর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। জেমি তখন হেজুর পাশে বসে অসহায়ের মতো কাঁদতে থাকে আর বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমি কিভাবে থাকবো। তখন হেজু বলে, আসলেই তো, তুমি আমাকে ছেড়ে কিভাবে থাকবে। জেমি বলে, আমি কি আবারও স্বপ্ন দেখছি? কিন্তু এবার সত্যি সত্যি হেজুর জ্ঞান ফিরেছে। খুশিতে জেমি হেজুকে কিস করতে থাকে। এরপর ওরা দুজন হাঁটতে থাকে। হেজু বলে, ডিএনএ রিপোর্ট নেগেটিভ এসেছে তাই না? জেমি বলে, হ্যাঁ, কিন্তু এখন কি করব? হেজু বলে, কি আর করব, 4 নাম্বার স্পার্ম ডোনারকে খুঁজে বের করব। আর এই কারণে ও কারির কাছে চলে আসে গাড়ির চাবি নিতে। ও চলে আসার সময় কারি ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমাকে কথা দে, তুই ঠিকঠাকভাবে আবার ফিরে আসবি। হেজু তখন ওকে কথা দেয়, ঠিক আছে, আমি ঠিকঠাকভাবেই ফিরে আসব, চিন্তা করিস না। এরপর হেজু ও জেমি মজা করে গাড়িতে করে যেতে থাকে। দুজন শপিং করে সুন্দর করে রেডি হয়। ওরা দুজন একসাথে ছবিও তুলে। জেমিকে এত হাসি খুশি দেখে হেজু চোখে পানি চলে আসে, কারণ ও তো আর জেমির সাথে বেশি দিন থাকতে পারবে না। রাতে টানেলের নিচে বসে দুজন একসাথে আকাশে তারা দেখতে থাকে। সেখানে ওরা দুজন একজন আরেকজনকে কিসও করে। পরের দিন জেমি ও হেজু একটা বাসায় চলে আসে। হেজু জেমিকে বলে, তুমি আগে যাও। জেমি নক করলে এক মহিলা দরজা খোলে। আসলে এই মহিলা হচ্ছে জেমির আসল মা। জেমি তাকিয়ে দেখে হেজু চলে যাচ্ছে। জেমি হেজুর গাড়ির পেছনে আসতে থাকে আর ওকে থামতে বলে, কিন্তু হেজু থামে না। জেমি তখন কাঁদতে থাকে। এদিকে কিছু দূর আসার পরই হেজুও অনেক কাঁদতে থাকে। তখনই সেখানে হেউং আসে আর ও হেজুকে শান্ত করার জন্য চকলেট দেয়। আসলে হেজু নিজেই হেউংকে কল করে এখানে নিয়ে এসেছে। এদিকে কারি জেমিকে কল করে ওর বাসায় আসতে বলে। আসলে হেউংয়ের মা জনকে নিয়ে কারির বাসায় এসেছে। একটু পর সেখানে বংশুকও চলে আসে জেমিকে খুঁজতে। অন্যদিকে হেজু ও হেউং খাবার খেতে আসে। হেউং ওকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে নেয়, কিন্তু হেজু খাবার খায় না। হেজু ওর ছোটবেলার কথা হেউংকে বলতে থাকে। আসলে হেজুকে ওর পালিত বাবা মা অনেক ভালোবাসতো। তাদের সাথে ওর জীবন খুব সুন্দরভাবেই কাটছিল। কিন্তু একদিন হেজু তার মায়ের কাছে বায়না ধরে ওর একটা বোন লাগবে। তাই হেজুর মা ডাক্তারের কাছে ফোন করে জানতে চায় 139 নাম্বার কন্টেনার থেকে কি আরেকটা বাচ্চা জন্ম নেওয়া সম্ভব কিনা। আর তখনই ডাক্তার তাকে আসল সত্যিটা খুলে বলে যে হেজু আসলে তাদের সন্তান নয়। তবে হেজুর মা এটা কারোর সাথে শেয়ার করে না। তবে ওর মা এই ব্যাপারটা নিয়ে ডিপ্রেশনে পড়ে যায়। আর একদিন হেজুর বাবাও হাসপাতালে গিয়ে সত্যিটা জানতে পারে। আর এটা নিয়ে হেজুর বাবা মায়ের অনেক ঝগড়া হয়। আর সে কারণে হেজুর মা রাগ করে বাসা থেকে বেরিয়ে পড়ে। আর তখনই তার কার অ্যাক্সিডেন্ট হয় আর সে মারা যায়। আর এরপর থেকে হেজুর বাবা ওর সাথে আর কথা বলে না। সে হেজুর একদমই খোঁজ খবর রাখতো না। এভাবে কয়েক বছর কেটে যায়। গ্র্যাজুয়েশনের দিন হেজু ওর বাবাকে বলে, আমার সার্টিফিকেট নিতে স্কুলে এসো। কিন্তু হেজুর বাবা আসে না। আর সে কারণে হেজু অভিমান করে আর বাড়ি ফিরে যায়নি। এরপর হেজু ও হেউং একসাথে অনেক মজা করতে থাকে। ওদের দুজনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে জেমি ফিরে আসলে দেখে হেউংয়ের মা ও বংশুক দুজনেই এখানে রয়েছে। জেমি তো খুবই ভয় পেয়ে যায়। তবে হেউংয়ের মা এসে জেমিকে বলে, তুমি হেউংকে কল করে এখানে আসতে বলো, ও তোমার কথা শুনবে। জেমি বলে, আপনি বাইরে থেকে কঠোর হলেও আপনার মন অনেক নরম। একটু পরে বংশুক এসে বলে, হেজু তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? জেমি বলে, আসলে হেজু আমার মাকে খুঁজে বের করেছে আর তার কাছেই আমাকে রেখে এসেছিল।
আসলে ও আমাকে কথা দিয়েছিল ও আমার আসল জন্ম তারিখ খুঁজে বের করবে, আর আজকে ও সেটাই করেছে। বংশুক বলে, তো তোমার জন্মদিন কবে? জেমি বলে, আজকে। আর ওর জন্মদিনে ওর মা ওকে ছেড়ে গিয়েছিল। আর এই কথা শোনার পর হেউংয়ের মা, কারি, বংশুক সবাই বলে, তোমার মায়ের ঠিকানা দাও, এমন মাকে তো একটা শিক্ষা দেওয়া উচিত। সবার এত ভালোবাসা দেখে জেমি ইমোশনাল হয়ে যায়। জেমি বলে, আজ সবার জন্য আমি পার্টি দিব। হেউংয়ের মা তখন ওকে তার নিজের কার্ড দেয় আর বলে, যত টাকা লাগে এখান থেকে ব্যবহার করো। জনও তখন এসব দেখে হাসতে থাকে। একটু পর সেখানে হেউং ও হেজু চলে আসে, আর ওদের দুজনকে তখন সবাই অনেক মারধর করতে থাকে। বংশুক হেজুকে বলে, এভাবে চলে গেলি, একটা কল করেও তো জানাতে পারতি। হেজু তখন বংশুককে বলে, আমি ঠিকমতো ঘুমাতে পারি না, আমার মাথা খুব ব্যথা করতে থাকে। বংশুক তখন ওকে জড়িয়ে ধরে। হেজু বলে, আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমার সাথে কেন এমনটা হলো? বংশুক তখন অনেক কান্না করতে থাকে। বাইরে থেকে জেমিও সবটা শুনতে পায়, ও খুব কান্না করতে থাকে। এদিকে হেউং ওর মায়ের সাথে যেতে চায় না, ও ওর মতো করে জীবন কাটাতে চায়, তাই ওর মা ওকে রেখে চলে যায়। তবে একটু পরই কল করে বলে, তুমি এখন থেকে স্বাধীন, যেভাবে চাও তুমি সেভাবেই জীবন কাটাতে পারো, তবে যখনই তোমার কোনো প্রবলেম হবে তখনই আমাকে কল করবে, যখনই আমার কথা মনে হবে তখন বাড়ি চলে এসো। এসব শুনে তো হেউং ইমোশনাল হয়ে যায়। আর হেউংয়ের মা জনকে বলে, তুমি এখানে থেকে যাও আমার দ্বিতীয় ছেলে হয়ে। জনও তখন রাজি হয়, সে হেউংয়ের মাকে মা বলে ডাকে। হেউংয়ের মা তখন খুবই খুশি হয়ে যায়। এদিকে জেমি হেজুকে বাইরে নিয়ে আসে। হেজু বলে, তুমি আমাকে মারবে তাই তো, তো মারো। কিন্তু জেমি ওকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ দেয় ওর জন্ম তারিখ খুঁজে বের করার জন্য। তবে একটু পরই ও ওকে মার দেয় আর বলে, তুমি আমাকে বলেছিলে আমার হাত কখনো ছাড়বে না। হেজু বলে, সেদিন তোমাকে যখন গ্যাংস্টার ছুরি ঢুকিয়ে দিয়েছিল তুমি আমাকে কিছু একটা বলতে চাচ্ছিলে, আমি বুঝতে পেরেছি তুমি জন্ম তারিখ জানতে চাচ্ছিলে। জেমি তখন হাসতে থাকে আর বলে, আমি তোমার দেওয়া জুতা পরে তোমার সাথে থাকতে চাই, কারণ আমার মনে হচ্ছিল আমি তখন মারা যাব, তাই তোমাকে জানাতে চেয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। হেজু তখন কান্না করে দেয় আর তারপর ওকে কাঁধে করে ভেতরে চলে আসে। এরপর বংশুক, জেমি, হেজু, কারি ও হেউং একসাথে খুব মজা করতে থাকে। হেজু সবাইকে এভাবে দেখে খুবই খুশি হয়। একটু পরই হেজুর ওর বাবার কথা মনে পড়ে, কারণ এখানে ওর সব প্রিয় মানুষ রয়েছে, শুধু ওর বাবা নেই। সবাই ঘুমিয়ে পড়লে হেজু বের হয়ে যায়, তবে ওর মাথা ব্যথা শুরু হয়ে যায়। জেমি আবার হেজুকে বের হতে দেখে, তাই ও হেজুর কাছে এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? হেজু বলে, বাবার কাছে যাব। জেমি তখন গাড়ির চাবি নিয়ে আসতে যায়, তবে ও আসতে আসতে হেজু চলে যায়। হেজু ওর বাবার বাড়িতে চলে আসে। ও ওর বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। ওর বাবা ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ও ঘরে ঢুকে দেখে ওর বাবা ওর ছবিটা আজও যত্ন করে রেখে দিয়েছে, এমনকি ওর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটও সেখানে রয়েছে। ও বুঝতে পারে সেদিন ওর বাবা আসলে স্কুলে গিয়েছিল, হয়তো একটু লেট করে এসেছিল। এরপর হেজু ওর রুমে আসে। ও দেখে ওর রুম আগের মতোই রয়েছে। ও বিছানায় শুয়ে পড়ে। তখনই জানালায় ও ঠকঠক আওয়াজ শুনতে পায়। ও জানালা খুলে দেখে জেমি এসেছে। ও দেখে জেমি ক্রেনে করে এখানে উঠেছে। ও বলে, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? জেমি বলে, হ্যাঁ, খুব ভালোবাসি। এরপর দুজন ঘুরতে বেরিয়ে পড়ে। আর সকালবেলা রুমে এসে হেজুর বাবা দেখে আই এম ইউর ফাদার, সেই কার্ডের নিচে লেখা রয়েছে আই এম ইউর সান। আর এটা দেখে হেজুর বাবা খুবই ইমোশনাল হয়ে যায়। এদিকে হেজু ও জেমি ঘুরতে বের হয়ে যায়। হেজু জেমির জন্মদিন পালন করে। ওরা একসাথে খাবার খায়, এই জায়গা থেকে সেই জায়গায় ঘুরে বেড়ায়। মাঝে মাঝে কারি ও বংশুককে কল করে ওদের খোঁজ খবর নেয়। আর কারি আর বংশুক এখন নতুন করে ইডেন সেন্টার চালু করেছে। টিভিতে ওরা দেখে হোজা আর জন মিলে একটা রান্নার নতুন শো করছে। আর হেজু আর জেমি এখন গাড়িতেই থাকতে শুরু করেছে। একদিন ওরা দেখে হেউং এখন একজন ব্লগার, সে এই জায়গা সেই জায়গা ঘুরে বেড়ায় আর সেসব নিয়ে ভিডিও বানায়। হেউংকে হাসি খুশি দেখে জেমিও খুব খুশি হয়।
তবে এতে হেজু জেলাস ফিল করতে থাকে। সেটা দেখে জেমি হাসতে থাকে। এভাবেই হেজু আর জেমির দিনগুলো আনন্দে কাটতে থাকে। একদিন ওরা দুজন বরফের মধ্যে এসে খুব মজা করতে থাকে। আর সেখানেই হেজু অসুস্থ হয়ে পড়ে। ওর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। জেমি তখন দৌড়ে ওর কাছে আসতে থাকে, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। জেমি হেজুর জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। আর হেজু বলতে থাকে, আমি এখন বাঁচতে চাই জেমি, আমি তোমাকে আরও ভালোবাসতে চাই। জেমি তো এসব শুনে পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে। হেজু জেমিকে ছুঁয়ে বলে, আমার মৃত্যুর সময় আমার চোখের সামনে তুমি রয়েছো, তার মানে আমার জীবনটা খুব সুন্দর ছিল। হেজু হেসে শেষবারের মতো জেমিকে আই লাভ ইউ বলে। আর তারপরই হেজু জেমির কোলে মারা যায়। আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। হেজুর মৃত্যুতে আমিও খুব কান্না করেছি। আমার মতো আর কার কার এমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সম্ভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।